প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস BD1 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের সামনে আমি কিছু তথ্য এবং বিগত যে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে যে গণ অভ্যুত্থান ঘটেছিল 5ই আগস্ট, এই 5ই আগস্টে উনি বিদায় নিয়ে উনি দেশ থেকে পালিয়ে গিয়ে উনার জীবন রক্ষা করেছেন বটে। এই পালিয়ে যাওয়ার পর থেকে উনার যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 15 বছরের শাসনামলে উনি যে 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত উনার যে আলাদা বাহিনী ছিল, সেই বাহিনীর নাম হলো DGFI। এটা কিন্তু তার কোনো নিজস্ব বাহিনী নয়, এটা ছিল DGFI মানে হলো প্রতিরক্ষা সংস্থার 3 বাহিনীর গোয়েন্দা বিভাগ। এই DGFI এটা তৈরি করা হয়েছিল 3 বাহিনীর গোয়েন্দাগিরি করে দেশের এবং বাহিনীকে সুরক্ষা এবং সঠিক তথ্য কেউ যেন কোনোভাবে এই 3 বাহিনীর আর্মি, এরপরে বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, এরপর আপনার নৌবাহিনী, এই 3 বাহিনীর ভিতরে কেউ কোনো অপরাধে জড়িত, কেউ অন্যায় করেছে, কেউ কী করেছে না করেছে, কোনো দেশের সাথে ওদের কোনো যোগাযোগ আছে কি না, হ্যাঁ, এই সব সম্বন্ধে এরা গোয়েন্দাগিরি করবে। দেশ এবং এই 3 বাহিনীর মধ্যে দেশের ভিতরে বাইরে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এটার গোয়েন্দাগিরি করা এই DGFI এর কাজ। এই DGFIকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই DGFIকে কী করেছিলেন, উনার রিমোট কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিলেন এবং এদের দিয়ে এবং ডিবির কার্যালয়েও কিছু আছিল, এদের দিয়ে এবং ডিবিডি দিয়ে উনি কি করেছেন, বাংলাদেশের যারা ওনার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে দমন করেছেন, গুম করেছেন। এই গুমের কাহিনী কিভাবে উনি গুম করাইতেন, কারা জড়িত ছিল, এই গুমের নেপথ্যের কারণ কি, এবং এই গুম করে উনার স্বার্থ কী হাসিল হয়। এই শেখ হাসিনা যখন যাকে পারেন গুম করছেন, আর যখন যারে পারেন নাই গুম করতেও প্রবলেম হয়েছে তখন ওনাদেরকে খুনও করেছেন। এই গুম অ্যান্ড খুনের ব্যাপারে আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে। এই জঘন্যতম অপরাধের বিচার কি এই বাংলার মানুষ করতে পারবে, এটা নিয়ে আমি হাজির হলাম। আপনারা আমার সাথে চলুন। প্রিয় দেশবাসী, আমি এই আওয়ামী সরকারের আমলে মূল আলোচিত বিষয় ছিল গুম এবং খুন। বিভিন্ন টকশো, বিভিন্ন মিডিয়ায় এটা প্রচার করেছিল
গুম হচ্ছে এবং বিচার বহির্ভূত খুন হচ্ছে এবং বিচার বহির্ভূত গুম হচ্ছে। এখন এটা কিভাবে হয়, কেমনে হয়, এইগুলা নিয়ে আমার আলোচনা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সরকারি দলের যে আপনার বিরুদ্ধে যারা এই সমালোচক ছিল, সরকারি দলের বিরুদ্ধে যারা এই প্রতিবাদ করেছিল, মূলত যারা এই প্রতিবাদ করেছিল তাদের কণ্ঠ একদম বন্ধ করে দেওয়া, তাদের ভিতরে ভয়ভীতি দেখানো এবং তারা এই যে মানুষকে গুম করার পিছনে এর মূল উদ্দেশ্য হলো গিয়ে রাজনীতিতে তারা দীর্ঘস্থায়ী হবে। মানে তারা এই রাজনীতি করবে, অন্যায় করবে, প্রতিবাদ করতে পারবে না। অন্যায় করতে 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 শেষ হয়ে যাবে। এরপরে একজন লোক, কোনো সাংবাদিক, কোনো পুলিশ, কোনো বাহিনী, আর্মি বলেন, রাজনৈতিক দল বলেন, সাধারণ পাবলিক বলেন, ব্যবসায়ী বলেন, এরপর আপনার লয়ার বলেন, সবাইকে তারা কি একটা ভয় ভীতি দেখানোর জন্য এই গুমের কাহিনী সৃষ্টি করেছে। এরপর অনেককে তারা এই গুম করার পর অনেককে খুনও করে ফেলেছে। এই যে অপরাধ, এই অপরাধের মূল হোতাকে এবং কারা, কেন করলো, উদ্দেশ্য কি, এইটা নিয়ে আপনাদের সামনে আমি এখন হাজির হলাম। প্রিয় দেশবাসী, গুম একটা মারাত্মক অপরাধ। যে কোনো মানুষকে গুম করা, গুম করে তারে শারীরিকভাবে নির্যাতন করা, রীতিমতো খাওয়া দাওয়া না দেওয়া এবং একজন নামাজি মানুষকে ওর নামাজ পড়তেও দেওয়া হয় নাই এবং আরও অনেক কিছু অত্যাচার ওনাদের করা হয়েছে। এটা নিয়ে আমি বিস্তারিত বলবো আপনাদের। প্রিয় দেশবাসী, এই একটা প্রতিবেদন করেছিল আনন্দবাজার, একটা রিপোর্ট করেছিল কিছুদিন আগে, যে সেই রিপোর্টের অনুসারে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এই ভারতের একটা পত্রিকা আনন্দবাজার, কম নাম করা একটা হাই লেভেলের একটা পত্রিকা, সেটা একটা রিপোর্ট করেছিল। কী রিপোর্ট করেছিল আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। এই রিপোর্টটা করেছিল বাংলাদেশের ভিতরে ডিজিএফআই-এর 23টি গোপন, 23টি কিতা ছিল, গোপন এই সেল ছিল। 23টি আয়নাগর নামে এই 23টি গোপন সেল ছিল ডিজিএফআই-এর। এবং অন্য সংস্থা যেটা আছে পুলিশের মধ্যেও ছিল। এটা সংখ্যা আমি জানি না কতটা হবে। ঢাকা জেলার ভিতরে, ঢাকা বিভাগের ভিতরেই ছিল 23টি এই ডিজিএফআই-এর। এর মধ্যে টোটাল যে তারা কতজনকে, ওই একটা অনুমানিক একটা রিপোর্ট করেছে আনন্দবাজারে, যে 605 জনের মতো বন্দিকে গোপনে তারা কি করেছে, গুম করে রেখেছে। এই গুম থেকে এখন আবার অনেকে বাইর হয়ে অনেক মিডিয়ার সামনে আলাপ আলোচনাও করতেছেন, কিভাবে গুম হয়েছিলেন, কিভাবে গুম করেছিল, কিভাবে তাদের রাখা হয়েছিল, কিভাবে তাদের স্বাস্থ্যের ঝুঁকি ছিল, কিভাবে তাদের হেনস্থা করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, খাওয়া দাওয়ার ভিতরে অত্যাচার করা হয়েছে, খাওয়া দাওয়া ঠিকমতো দেয় নাই এবং বিভিন্নভাবে তাদের নামাজ পড়তে দেয় নাই, অনেক কিছু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনা যে স্পেশাল আয়নাগর, যে স্পেশালভাবে আয়নাগর উনি করেছিলেন, এটা জনগণ, মিডিয়া অনেক তথ্য জানলেও এই বিগত দিনগুলা ওরা প্রকাশ করতে পারেনি।
কেন পারেনি আপনারা তো জানেন, ওরা গুম করবে নাইলে মেরে ফেলবে, গুম করবে নাইলে মেরে ফেলবে। সাংবাদিক সাগর রুনিকে কারা মেরেছিল আপনারা জানেন, আমি আর বলবো না এটা। এরপর এটা সাংবাদিকরাও এটা নিয়ে হইচই কিছুদিন করার পরে সাংবাদিকরাও আর হইচই করল না। ওরা ভয় পেয়ে গেল যে বাবা রে বাবা, হাসিনায় ধরলে বাঘে ধরলে সারে, হাসিনায় ধরলে ছাড়বে না, হয়তো গুম করবে নাইলে মেরে ফেলবে, এইটা মানুষের ভিতরে চলে আসছিল প্রিয় দেশবাসী। কিন্তু আয়নাগর কিন্তু আমরাও শুনিনি, বিভিন্ন মিডিয়ায়ও এটা প্রকাশ করেনি, জানলেও প্রকাশ করবে না। প্রিয় দেশবাসী, এই ছিল আমাদের 15 বছরের শাসনামলে আমাদের কত কথা, কত শোনা, কত জানা, সব কিছু লুকিয়ে রাখা হয়েছিল। মানুষ যেন জানে না, কিন্তু মানুষ জানবে তো একদিন। সত্য চাপা তা রাখা যায় না, সত্য অটোমেটিকলি ফুলে ফুফে উপরে উঠে। সত্যকে দামাচাপা দিতে এখনও কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না, এবং এটা চিরন্তন সত্য। সত্যই সত্য হয়, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ডাকা যায় না। প্রিয় দেশবাসী, আমরা শেখ হাসিনার আসল চেহারা যে আয়নাগর নামে পরিচিত, সেই আয়নাগরের মতো বেশে আসলো। শেখ হাসিনার আসল চেহারা তার আয়নাগরের মতো বেশে আসলো। একজন ভয়ঙ্কর মানুষ কি করতে, একজন হিংস্র প্রাণীও মনে হয় অনেক সময় তার ভিতরে দয়া মায়া থাকে। আমরা কি দেখলাম, ভয়ঙ্কর কিছু শুনলাম যা আমাদেরকে হতবাক করলো। আমরা যারা মিডিয়ায় কাজ করি এবং যারা দেশের সাধারণ নাগরিক এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সবাই আজ হতবাক, সবাই আজ হতবাক। কি হলো 15 বছর, এই শাসন 15 বছর আমরা কি জানলাম না কিছুই। এই সব নিয়ে মানুষ এখন দিনে রাতে আপনার আলাপ আলোচনায় মগ্ন। এখন এই আয়নাগর ছিল কি, আয়নাগরের নমুনাটা আপনাদের সামনে কিছু আমি তুলে ধরবো। এই আয়নাগর ছিল মাটির অনেক নিচে। এখান থেকে মানুষের যদি চিৎকারও দেয়, কেউ চিৎকার শুনবে না। এর দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক ছোট্ট ছিল, যা মানুষ কোনোভাবে লড়াচড়া করতে পারতো না। এর মানে হাইট ছিল, মানুষ মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। এইরকম জায়গার ভিতরে মানুষকে 2 হাত পিছনে নিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে এবং আপনার অনেক নামাজ পড়তে দিত না। এই সময় তারা লাউড স্পিকারে মিউজিক বাজাতো যেন তারা মানে তাদের কথা কেউ শুনতে না পারে। এই রকম অত্যাচার এবং জম টুপি পরানো হতো যেন তারা কিছু দেখতে পারতো না। তাদেরকে অনেক সময় জায়গা বদল করলে এই জম টুপি পরিয়ে নিয়ে যাওয়া হতো এখান থেকে, এই রুম থেকে সেই রুমে। এই রকম জায়গার মধ্যে, এই রকম রুমের মধ্যে 2 হাত পিছনে রেখে 2 হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে এদেরকে বিভিন্ন মিউজিক সাউন্ড দিয়ে যেন তারা চিৎকার করলে কেউ না শুনতে পারে। এই রকমভাবে তাদেরকে মানে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনে অনেকে বলেছেন মৃত্যুই ভালো। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও, এইভাবে আমরা থাকতে চাই না। কারণ এটা স্বাভাবিক। এইরকম পরিস্থিতিতে আমি নিজে বললে আমি নিজেই হার্ট ফেল করে মারা যেতাম। আমার নিজেরই অবস্থা হইতো, আমি নিজে হার্ট ফেল করে মারা যেতাম। তো প্রিয় দেশবাসী, আজ আমরা এই কথাগুলো শুনলেই ভয় লাগে, মনের ভিতরে ভয় চলে আসে। যখন নিজের চোখে দেখতাম তো কী অবস্থা হতো। প্রিয় দেশবাসী, এইরকম আমরা চাই না, এইরকম আয়নাগর আর আমরা চাই না। যিনি বলতেন আমি এই দেশের জন্য অনেক কিছু করেছি, তিনি এই আয়নাগর করেছেন।
আর কি করেছেন? আমি দেশের জন্য আমার জীবন বিসর্জন দিব না, ওনার জীবন দেওয়ার কোনো প্রয়োজন নাই। উনি তো জীবন নিয়েই চলে গেছেন, একদম দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। উনি আর কি দেশের জন্য কি জীবন দিবেন? ওনার কথা কাজে আমরা দেশবাসী কেউ কোনোদিনও মিল পাইবও না। আশা করি আমরা যে আয়নাঘরের আপনাদের এই যে আমাদের বিগত দিনের আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার যে তৈরি করা আয়নাঘর, এই আয়নাঘরের মাধ্যমে শেখ হাসিনা এই দেশবাসীকে একটা বিরাট মেসেজ দিয়ে গেলেন যে আমি কি করতে পারি, আমি কি না করতে পারি, আমার ক্ষমতা কতটুকু, আমি আর বাবার দেশ, এটা আমার বাবাই তৈরি করেছে এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ তোমরা কি? আমি স্টপ হলাম, আমার হাত গুলাইতেছি, তোমরা কি? আমি আবার গুলানি স্টার্ট করতেছি। এই বাংলাদেশ আমার বাপের দেশ, এই বাংলাদেশ আমার মায়ের দেশ, এই বাংলাদেশের মানুষ তোমরা সবাই আমার চাকর, তোমরা সবাই আমার গুলাম, তোমাদেরকে উঠবা, বসবা, এইরকম করতে করতে যে আমার হাতের চাকা চলতেছে এইরকম উনি চালাইতেছেন। বাংলাদেশের মানুষকে এইরকম উনি মনে করতেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত আমার এই হাতের চাকা চলবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ আমার এই হাতের চাকার মতো ঘুরতে থাকবে। যখন আমি স্টপ বলবো, এই স্টপ হয়ে যাবে। এই রকম উনি মনে করেছিলেন। এই শাসন আমলে 15 বছরে উনি যে রাজত্ব কায়েম করেছিলেন, যে সিংহাসনের মসদে উনি বসেছিলেন, মনে করেছিলেন যে এই সিংহাসন আমারই, চিরদিন আমি এখানে থাকব। 41 বছরের ক্ষমতা উনি বলেছিলেন, কিন্তু আমি 41 পূরণ করব কি? সারা জীবন ফর লাইফ আমি এই চেয়ারে বসে থাকবো, কেউ আমাকে সরাতে পারবে না, বিকজ এটা তো আমার বাপের দেশ, আমার বাপে তৈরি করেছে। তা আমার বাপের দেশ, আমার বাপে তৈরি করেছে, ঠিক আছে, সব কিছু আপনার ঠিক আছে, আপনার শাসনে মলে আপনি যদি অনেক টাকা পয়সা দুর্নীতি করেন সেটাও আমরা মেনে নিলাম, কিন্তু এই গুম, এই খুন, এটা তো মানা যায় না। ইসলামও মানতে পারে না, আমিও মানতে পারি না, দেশবাসীও মানতে পারে না। না, আপনি আপনার মনকে বিবেককে চিন্তা করেন, এটা যদি অন্য কোনো দলে করত, অন্য কোনো শাসকে করত, আপনি কি মানতেন? তখন আপনিও মানতেন না। প্রিয় দেশবাসী, আমি বোঝানোর জন্য অনেক কিছু বলি, আমি আমার মানে কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলি না, যারাই দুষ্কৃতি করবে তাদের বিরুদ্ধেই আমার কথা চলবে। আমি কথাগুলা বলতেছি তখন যে 15 বছর আগের যে আয়নাঘর বানানো হয়েছিল 2009 থেকে 2024 পর্যন্ত, 24-এর 5 আগস্ট পর্যন্ত এই কাহিনী আমরা শুনিনি। 5 আগস্ট পর থেকে আমরা এই কাহিনী শুনছি, বিকজ শেখ হাসিনা পালাইয়া যাওয়ার পর থেকে এইগুলা সমাজে প্রকাশ করতেছে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করতেছে, এবং ইন্ডিয়ান মিডিয়ায় এগুলো আসতেছে, বিবিসি মিডিয়ায়, বিবিসি ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, আল জাজিরা এগুলা প্রকাশ করছে, ইভেন সিএনএনও কিছু প্রকাশ করছে। প্রিয় দেশবাসী, আরও আপনাদের কাছে আমি হাজির হব কিছু সত্য কথা বলে। 605টা গোপন সেল, 605 জনকে গোপনে বন্দি করা হয়েছে, আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। এরপরে আনন্দবাজার পত্রিকা বলেছে ঢাকা শহরের ভিতরে ডিজিএফআইয়ের 23টি গোপন সেল ছিল। এই মানুষদের গুম করে এখানে রাখা হতো। এই গোপন সেলের আপনারা দৈর্ঘ্য, প্রস্থ এবং যে হাইট, এগুলো আপনারা যদি জানেন, আপনারা এগুলা দেখতেন, যদি স্বয়ং জানতেন, যদি পরিষ্কারভাবে, অনেকে বলে নাই, কিন্তু এইগুলা দেখা আর জানার পর অটোমেটিকলি একজন সাধারণ মানুষ যদি এখানে যায়, এখানে হার্ট ফেল করে মারা যাবে, অথবা নতুবা আর কোনো রাস্তা নেই। খুব মানে সাহসী মানুষ যদি হয়ে থাকে সে কিছুক্ষণ টিকতে পারবে, অন্যথায় অনেক লোক এখানে হার্ট ফেল করে মারা যাবে। প্রিয় দেশবাসী, আমরা জানি এই গুম খুনের মধ্যে কে জড়িত ছিল এবং এই গুম খুন কাদেরকে করা হতো। এই গুম খুনের মধ্যে জড়িত ছিল স্বয়ং আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কি করতেন? উনি ছিলেন হুকুমদাতা, উনি হুকুম দিতেন এবং যাকে বলতেন তাকেই গুম করা হতো। প্রিয় দেশবাসী, এই হুকুমদাতা শেখ হাসিনা, তারপর উনার হুকুমের নির্দেশ পালন করতেন তারেক সিদ্দিকী, বাস্তবায়ন করতেন জিয়াউল হাসান, আরও অনেকে। আবারও রিপিট করছি আপনার এই কথা, এই
গুম অ্যান্ড খুনের হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর উনার হুকুমের নির্দেশ পালন করতেন তারেক সিদ্দিকী এবং তা বাস্তবায়ন করতেন জিয়াউল আহসান। বর্তমানে উনি অ্যারেস্ট আছেন, উনার মুখের ভাষ্য এটা, ও আরও অনেকে উনার রিমান্ডে নেওয়ার পরে উনি এগুলা ভাষ্য বলেছেন, এবং আরও অনেকে। বাকি এরা কোথায়? এদেরকে গ্রেফতার করা হোক, গ্রেফতার করা হলে আসল রহস্য আমরা পাব। এবং এই ডিজিএফআই এর সাথে র্যাব এবং পুলিশের ডিবি সরাসরি জড়িত ছিল। ডিবিরও আলাদা গোপন সেল ছিল। এই গুম খুনের আয়নাগরের মতো পুলিশেরও ছিল, ডিবিরও ছিল। এই যে আমাদের দেশের অবস্থা, এই পরিণতি, এইগুলার কিসের জন্য করা হতো, কি কারণে করা হতো, এটা আপনাদের সামনে বলবো। এটা কারা এটা জড়িত এটা বলেছি, এবং কাদেরকে এই আয়নাগরে নিয়ে আসা হতো, গুম করা হতো। এদের মধ্যে ছিল যারা সত্যর কথা বলতো, যারা সত্য তার কলমের মধ্যে লিখে বাংলাদেশের মানুষকে জানাতো, সেই সাংবাদিক ভাই বোনদের এরা গুম করত। এরপর রাজনীতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে যেন না পারে, একমাত্র আওয়ামী লীগই এই বাংলাদেশে থাকবে, সেটার জন্য রাজনীতিক নেতাদের তারা গুম করত বাছাই করে। এর মধ্যে ইলিয়াস আলী, চৌধুরী আলম, এরপর আরও অনেকে, এরপর ব্যারিস্টার যারা আইনের কাজ করত, তারা যেন কোনোভাবে মানে আইন সঠিকভাবে পরিচালিত করতে না পারে, একটা ভয়ভীতি দেখানোর জন্য এদেরকে গুম করা হতো। এর মধ্যে আপনার আছে ব্যারিস্টার আরমান নামে একজন, ওনার ভাষ্য আপনারা শুনেছেন, দেশবাসীও জানেন। আমি একজনের নাম বললাম, আরও অনেক আছে, সবাই নাম তো আর বলতে পারবো না। এরপরে আপনার আর্মির অনেক অবসরপ্রাপ্ত মানুষকে ওরা গুম করেছে, যারা একটু কথা বলবে আর্মি ওদের কথা শুনবে, এইরকম মানুষ দেখে দেখে যাচাই বাছাই করে ওরা গুম করছে। এর মধ্যে হলো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব আছেন, উনিও মুক্তি পেয়েছেন, বাট ওনাকেও তারা এই গুম করেছিল। এই আর্মির মধ্যে একজনের নাম বললাম। এবং সমাজের সচেতন অনেক নাগরিক যারা সত্য কথা বলবে এইরকম মানুষকেও তারা গুম, এই খুনের মধ্যে তারা জড়িত ছিল। হ্যাঁ, এই যে গুম কুমরা করলো সমাজের অনেক অসহায় মানুষকে, নিরীহ মানুষকে, যারা রাজনীতি করতো না তাদেরকে গুম করা হয়েছে। যারা সাংবাদিক ছিল তারা তো কোনো রাজনীতি করতো না, তারা সত্য কথা বলতো, তাদের গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে অনেককে। হ্যাঁ, রাজনৈতিক নেতাদের করেছে, আর্মিদের করেছে। এরা কেন করলো? এই কারণ কি? এই কারণ হলো ক্ষমতাকে আপনার কুক্ষিগত করে, ক্ষমতায় লং টাইম ফর লাইফ। হ্যাঁ, তাদের টাইম ছিল 41 বছর, বা তারা বারবার তাদের নিজের মুখে বলছে আমরা 41 পর্যন্ত থাকলে এই দেশ সোনার বাংলা করব। এই জন্য তারা চিন্তা করেছিল 41 যদি তারা করতে পারতো তো ফর লাইফ আওয়ামী লীগ থাকতো, আর কোনো দল বাংলাদেশে থাকতে পারতো না। তখন বাংলাদেশ হয়ে যেত এক নায়কতন্ত্রের দেশ, যা বলিবে একাই বলিব, আর দ্বিতীয় কথা বলার কেউ সাহস নেই। আমি যেটা বলবো সেটাই সত্য হবে, আমি মিথ্যা বললেও এটা সত্য মানতে হবে। এই রকম ভাবভঙ্গি ছিল আওয়ামী লীগের। সেইটা থেকে মানুষ, দেশের ছাত্র সমাজ এই বৈষম্য বিরোধী আন্দোলন করে। এই দেশের মানুষ অনেক চাপা খুব এদের ভিতরে ছিল। হ্যাঁ, দেওয়ালের সাথে এদের পিঠ লেগে গিয়েছিল। শেষ মুহূর্তে তারা মনে করলো যে এই সরকারকে আর টিকানো যাবে না,
এই সরকার মানুষের রক্ত পিপাসু সরকার। এই সরকার লাখ লাখ মানুষকে মেরেছে। এই সরকারকে আর এই দেশে টিকিয়ে রাখা যাবে না। যদি এই সরকারকে টিকিয়ে রাখা যায়, ভবিষ্যৎ অন্ধকার। তখন আরও এক ঠাম যদি এই সরকার যেত, তাহলে কি হইতো আপনারা জানেন। আপনাদেরকে সব কিছু খুলে বলতে পারবো না, সব কিছু বলাও যাবে না। আপনারা জানেন অনেক কিছু, আর না জানলেও আপনারা খোঁজ নেবেন। বাংলাদেশের এই আওয়ামী লীগ সংগঠনের অনেক সুনাম আছিল, কিন্তু সেই সব সুনাম এই শেখ হাসিনা ক্ষুণ্ণ করে পায়ের নিচে ওনার সংগঠনকে ধুলোয় মিশিয়ে দিয়ে উনি কিন্তু জানে বেঁচে গেলেন। উনি জানে বেঁচে দেশ ত্যাগ করে দেশ থেকে পালিয়ে উনি চলে গেলেন। কিন্তু উনি একটুবারও ভাবলেন না এই দেশের মানুষের কথা, এই দেশের দুঃখী মানুষের কথা তিনি একবারও ভাবলেন না। এরপরও আপনারা বারবার বলেন শেখ হাসিনা আসবে ফিরে, আমরা হাজির হব, এই রকম কথা বললা মানি হলো গিয়ে এই দেশে যারা এই কথা বলবে তারা বলবো এই দেশের মানুষের জন্য তারাও দোষী, এই দেশের মানুষ হত্যার জন্য তারাও দোষী, এই দেশের মানুষ যে গুম খুন করেছে এই সব কিছুর এরাও দোষী। এদেরকেও মানে এই দেশের মানুষ শাস্তি দিবে, এই দেশের আইন শাস্তি দিবে, এই দেশের বিচার তাদের হবে তাদের ইনশাআল্লাহ। আমি বলি ভাই, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়, অন্য কোনো দলের বিরুদ্ধেই আমরা নই। আমরা সব দলকেই চাই ভালো, সুস্থ, সুন্দর এবং দেশ গড়ার রাজনীতি করার জন্য। আমরা চাই বিএনপি এরকম করলে বিএনপিকে ছাড় দিব না, জামাত করলে জামাতকে ছাড় দিব না, আর কোনো দলে এইরকম করলে কেউ ছাড় দিব না। কিন্তু আওয়ামী লীগের সামনে যে 15 বছরের শাসনামল আমরা দেখেছি, সেই দেখার কারণে আমরা আওয়ামী লীগ বলতেছি। আওয়ামী লীগের কিন্তু একটা সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধে আমি নই, কিন্তু আওয়ামী লীগের যে নেত্রী বর্তমানে উনি জননিন্দিত আর জননন্দিত, আই ডোন্ট নো অ্যাবাউট দিস, জননিন্দিত এই শেখ হাসিনা উনার যে মানে কার্যকলাপ, ওই উনার কার্যকলাপে এবং উনার যে দূষর ছিল কিছু মন্ত্রী এমপি, এদের কার্যকলাপে বাংলাদেশের মানুষ আজ অতিষ্ঠ। বাংলাদেশের মানুষ এদের নাম শুনলেই মানে 1 লাখ মানুষ জড়ো হয়ে যায়। যদি শুনে ওবায়দুল কাদের এই ঢাকায় উত্তরায় আছে, ওবায়দুল কাদের ধানমন্ডিতে আছে, তাহলে মনে করেন লাখ মানুষ অনলি 2 মিনিটের ভিতরে দলা হয়ে যাবে ওদেরকে ধরার জন্য, এবং দলে গণপিটুনি দেওয়ার জন্য এরা জড়ো হয়ে যায়। এর কারণটা কি? এর কারণ আপনারা যারা রাজনীতি করেন তাদের কাছে আমি আজ ছেড়ে দিলাম। আপনারা এই কারণটা অনুসন্ধান করেন, কিসের কারণে জনগণ জানলেই কাদেরের বাসা, এই বাসায় লুকিয়ে আছে, শেখ হাসিনা এখানে আছেন, অমুক এখানে আসেন, আওয়ামী লীগের কোনো নেতা এমপি, এদের নাম উঠলে কেন মানুষ লাখ লাখ মানুষ 2 মিনিটে জড়ো হয়? এর রাজনীতিবিদদের কাছে আমার প্রশ্ন চাললাম, আপনারা একটু অনুসন্ধান করেন কিসের কারণে লাখ লাখ মানুষ মিনিটে জড়ো হয় ওদেরকে উত্তম মধ্যম দেওয়ার জন্য, ওদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। কেন তারা এভাবে প্রস্তুতি নিয়ে যায়? কেন? এটা আপনাদের কাছে চাললাম। প্রিয় দেশবাসী, আমি যে আয়নাগর, যে শেখ হাসিনার চেহারাটা আমরা দেশবাসী এবং বিভিন্ন মিডিয়া এটা আসতেছে যে আয়নাগরের মতো ওনার চেহারা বেশি আসছে। তাই প্রিয় দেশবাসী, আমি রাজনীতিবিদদের উদ্দেশ্যে লাস্ট 2-1টা কথা বলে আমার আজকের এই প্রোগ্রাম শেষ করব। রাজনীতিবিদদেরকে বলছি, প্রিয় রাজনীতিবিদ ভাই ও বোনেরা, আপনারা এখন থেকে সজাগ হন এবং খেয়াল রাখুন, এবং আপনারা এই বিগত 15 বছরের শাসনামলে শেখ হাসিনা সরকারের যে দোষ এবং শেখ হাসিনা সরকারকে যেভাবে তার মন্ত্রী এমপিরা কোথায় কীভাবে আছে না আছে, এই যে মানুষের সমাগম, ওদেরকে জানলেই ওই বাসায় আসে, এই বাসায় আসে, কোনো যদি মেসেজ ওরা পেয়ে যায় সাথে সাথে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যায় সেই বাসায়, সেই অলিতে গলিতে। আপনারা মনে রাখবেন, এটাও আপনাদেরও হতে পারে একদিন। আপনারাও এর জন্য চোখ কান খোলা রেখে আপনারা আপনাদের রাজনীতি চালান। রাজনীতি করবেন দেশের জন্য, রাজনীতি করবেন
দেশ এবং জাতির মঙ্গলের জন্য রাজনীতি করবেন, আপনারা মানবতার জন্য রাজনীতি করবেন, আপনারা যেন সঠিক রাজনীতি করে দেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র গঠন করে এবং দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করবেন। মুখে বলবেন রাজনীতি করবো মানুষের জন্য, অন্তরে কিন্তু অন্য কিছু থাকলে এটাই দেখছেন 5 আগস্টের মতো আপনাদের কাহিনী হবে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্যার্থীদের পাশে ঝাঁপিয়ে পড়ুন, হ্যাঁ, মানুষের সাহায্য করুন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।